কোর্টকেও জ্বালিয়ে দেবে, আমাকেও জ্বালিয়ে দেবে, এই ধরনের ধমকাচ্ছে আমাকে। আমার মনে হচ্ছে কি আগামী আপনি দেখবেন কিছুদিন পর, আমি তো জানি না কতদিন জিন্দা আছি, কিন্তু আমাকে মেরে মেরে কেটেই ফেলবে। এর সঙ্গে চোরই থাকে, চোরের তারিফ চোরই করে। কখনো আপনি দেখবেন না একজন বড় জাজ চোরের তারিফ করছে, সেটা আপনি কখনো দেখবেন না। চোরের তারিফ চোর করছে। আর ওখানে বলে দিলেন যারা মুসলমান আছে তারা খুব ভালো, যারা হিন্দু আছে তারা খারাপ। উনি কনভার্সনকে খুব উৎসাহিত করলেন, প্রভোকেশন দিলেন মুসলমানকে কনভার্সন হিন্দুদেরকে করানোর জন্য। তার উপরে সব থেকে বেশি আমি গলা উঁচু করে মন্ত্রী কি বলেছিলেন কি আরজিকর ঘটনার উপরে কারাও কোনো কথা বলবে না, ফিরহাদ হাকিমও বলে দিল। তারপরে আপনার হুমায়ুন কবিরও বলছে, আর ধমকাচ্ছে, একদম থ্রেট করছে। আমার মনে হচ্ছে কি আজকে তো আবার আরজিকর মামলা নিয়ে যাভাবে সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে, আর পুরো ব্যাপারটা যাভাবে মানে প্লেস করা হয়েছে, সাবমিশন করা হয়েছে, রিপার্কেশনটা ভালো আসবে। আর যাভাবে চিফ জাস্টিস অফ ভারত এই মামলাকে একদম ভালোভাবে দেখছেন আর একদম পিসফুলি শুনছেন, আমার মনে হচ্ছে কি সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়, টালা ওসি একদম ফাঁসি সাজা পাবেই পাবে। কিন্তু আইনের বেড়াজালে তো দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল ফিরলেন, এবার এরাও তো তার মানে অনেকে বুঝতে পারছে যে সন্দীপ ঘোষ ভাবছে অনুব্রত মণ্ডলের মতো আমি আবার ফিরে আসবো আইনের বেড়াজাল কাটিয়ে। তারা ভাবতে পারে, কিন্তু দেখুন ল অলওয়েজ টেক ইটস ওন কোর্স। আইনের আগে কিচ্ছুই নেই। যা যা মানে দুর্ব্যবহার আর যা ক্রাইম সন্দীপ ঘোষ করেছে, সঞ্জয় রায় করেছে, আর টালা ওসি করেছে, আর আরও যারা যারা অ্যারেস্ট হবে এই 20 দিন ভিতরে, আজকের পরের দিন থেকে, তারা ফাঁসি সাজাই পাবে। কারাও বাঁচাতে পারবে না, অভিষেক মানু সিংভিও বাঁচাতে পারবে না, আর কপিল সিব্বলও বাঁচাতে পারবে না। এবার আপনি দেখবেন কপিল সিব্বল আওয়াজটা একটু স্লো হয়ে গেছে, আপনি দেখবেন, আপনি শুনুন কথাটা, যা লাইভ চলছে তার লাইভে কপিল সিব্বল আওয়াজটা যা এত গলা ফেটে ফেটে উনি বলতেন, আজকে আমি দেখেছি, নোটিস করেছি কি ওনার আওয়াজটা একটু স্লো হয়ে গেছে। কেন? যাভাবে পুরো প্রুফটা, আর একদম শকিং প্রুফটা সিবিআই আমাদের চিফ জাস্টিস অফ ভারত টেবিলের উপরে রেখে দিচ্ছে। আমাদের চিফ জাস্টিস অফ ভারত বলে দিচ্ছেন কি বাবা এটা তো অনেক ডিস্টার্ব অ্যান্ড শকিং ডিটেলস। আমার মনে হচ্ছে ফাঁসি হবে, আর ফাঁসিই হবার দরকার। ফিরহাদ হাকিম অনুব্রত মণ্ডলকে বাঘ বলছেন যে জঙ্গলের বাঘের দৈহিক ক্ষমতা থাকে, আর অনুব্রত মণ্ডল এমন বাঘ যার মানসিক ক্ষমতা সবচেয়ে বেশি। মানে এমন একজন যিনি বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত, তাকে বাঘ বলছেন, বীরের সম্মান দেওয়া হচ্ছে, পুষ্পবৃষ্টি, দুজন একই ধরনের। ফিরহাদ হাকিম মেয়েরাও ছোট ছোট জামা পরে, নাচ গান করে, পাব ডিস্কো যায়। আর অনুব্রত মণ্ডল মেয়েকেও তো আমরা দেখেই ছিলাম, ছোট বড় চুল কি নাচ করতো, আমি তো জানিও না এইসব নাচ গান তো করতো। দ্বিতীয় কথা কে অনুব্রত মণ্ডলের যা চিটিংবাজি ছিল সেটা পরিষ্কার সামনে এসে গেল। আর আগামী কিছু মাস পরে ফিরহাদ হাকিম যত বেআইনি মাকান, যত তোলাবাজি, যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, আর যত জিহাদি আর টেররিস্টকে উনি নিজের পকেটে রেখেছেন, সেটাও পরিষ্কারে সামনে চলে আসবে, একদম চলে আসবে। দেখুন চোরের সঙ্গে চোরই থাকে, চোরের তারিফ চোরই করে। কখনো আপনি দেখবেন না একজন বড় জাজ চোরের তারিফ করছে, সেটা আপনি কখনো দেখবেন না। চোরের তারিফ চোর করছে, আর কি। কিন্তু বারে বারে ফিরহাদ হাকিম আপনার উপর কেন এত মানে রাগ বা ক্ষোভ বলতে পারেন? সব থেকে বেশি আমি বলেছি না कि আনকনস্টিটিউশনাল স্টেটমেন্ট ফিরহাদ হাকিম দিয়েছেন, যা উনি 2021-এ যা পোর্ট এরিয়াকে মিনি পাকিস্তান বলেছেন। দ্বিতীয় কথা, ওনার গায়ে লাগছে কি আমি বারবার কেন বলছি कि পাকিস্তান জার্নালিস্ট ফিরহাদ হাকিম ইলেকশন ক্যাম্পেনিং ক্যাপচার করতে কেন আসলো, দ্য ডন নিউজ পেপার যা পাকিস্তান। এই যা বারবার আমি সবাই প্ল্যাটফর্ম, সব ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজে যা আমি বলছি, এই কথাটা তো কোথাও না কোথাও আইবি পাশে পৌঁছে যাচ্ছে,
বুঝেছেন? প্রথম কথা। দ্বিতীয় কথাকে সব থেকে বেশি বেআইনি মাকান উপরে আমি আঙ্গুলটা তুলেছি, সব থেকে বেশি আমি হাইকোর্টে মামলা করেছি কি এত বেআইনি মাকান কেন হচ্ছে। এই জোড়াসাঁকো অ্যাসেম্বলি বিবেক গুপ্তার নেতৃত্বে যত বেআইনি মাকান হচ্ছে তার উপরে আমি মামলা করেছি, তাহলে ওদের গায়ে তো লাগবেই লাগবে। মনে করুন যা একজন পাকিস্তানি রিপোর্টার দ্য ডন এখানে চলে আসলো ফরহাদ হাকিম প্রচার করার জন্যে, ইলেকশন প্রচার করার জন্যে। ফরহাদ হাকিম ওকে খুশ করার জন্যে বলে দিলেন যে পোর্ট এরিয়া মিনি পাকিস্তান হয়ে গেছে। তারপর একদম জেহাদি স্টেটমেন্ট আবার আমরা দেখলাম এই 2024-এ যা কোরআনিক প্রতিযোগিতা হলো, ফরহাদ হাকিম ওখানে বলে দিলেন যারা মুসলমান আছে তারা খুব ভালো, যারা হিন্দু আছে তারা খারাপ। উনি কনভার্সনকে খুব উৎসাহিত করলেন, প্রভোকেশন দিলেন মুসলমানকে কনভার্সন হিন্দুদেরকে করানোর জন্যে। তার উপরে সব থেকে বেশি আমি গলা উঁচু করেছি। তার জন্যেই ফরহাদ বাবু এবার ভেবেছেন যে আমি কোনো জেহাদিকে দিয়ে এর গলাটা কেটেই দেব। এখন তো আমার মব লিঞ্চিং হচ্ছে, এখন তো প্রায় 6টা-7টা থানার ভিতরে আমার উপরে ব্লাসফেমি কোথায় হয়? ইসলামিক দেশে হয়, কিন্তু এখানে হচ্ছে 10 লাখ 12 লাখ 15 লাখ হ্যান্ডবিল ছাপিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে। যা কোর্টে আমি যাই বেল নেবার জন্যে, ওই কোর্টে লাখ লাখ 1.5 লাখ মানুষ ইসলামিক নারা দেয়। এই সাংবিধানিক রাজ্যের ভিতরে ইসলামিক নারা হচ্ছে, আর কোর্টকেও জ্বালিয়ে দেবে, আমাকেও জ্বালিয়ে দেবে, এই ধরনের ধমকাচ্ছে আমাকে। আমার মনে হচ্ছে কি আগামী আপনি দেখবেন কিছুদিন পর, আমি তো জানি না কতদিন জিন্দা আছি, কিন্তু আমাকে মেরে কেটেই ফেলবে এরা। আশঙ্কা করছেন? হ্যাঁ, একদম যা দৃষ্টা। আপনি আলিপুর কোর্ট গিয়ে আপনি জিজ্ঞেস করুন লকআপে, আমার বেলটা হলো 3 ঘন্টা পরে, 3 ঘন্টার মধ্যে আমার বেলটা হলো, কিন্তু আমাকে লকআপ থেকে বের করা হলো প্রায় 6 ঘন্টা পর। কেন? একটু অন্ধকার হবার পর মানুষ যা ভাবে আমাকে শেষ করার একটা নারা দিয়েছিল, পুরো পুলিশ প্রশাসন ওখানে ভাবিত ছিল কি একে মেরে দেবে। তার জন্যে আমাকে লকআপে তালা দিয়ে রাখা হলো বেল হবার পরও। তো এই যা দৃশ্য আমি দেখেছি, এই দৃশ্যটা, এই যা সিনারিও আমি ইসলামিক সিনারিও যা পাকিস্তানে হয় কি ব্লাসফেমি করেছে, পুরো মাজমা মজলিস লাগিয়ে একে মেরে দাও, একে কেটে দাও, একে জ্বালিয়ে দাও, তার মতনই আমার সঙ্গে হলো। তাহলে যখন জায়গা পাবে তখন কেটে দেবে, মেরে দেবে। শেষ প্রশ্ন, এই বাংলায় তার মানে শাসকের বিরুদ্ধে আঙুল তুললেই এই পরিণতি? হ্যাঁ, এটা তো আপনি দেখুন, আপনি একজন সম্পাদক, আপনি একটা মিডিয়া চালান। এবার আপনি বলুন কি যত ভারতীয় জনতা পার্টি নেতা নেত্রীর উপরে যত কেস হচ্ছে, কোথাও বেরোচ্ছে কি এই কালপ্রিট ছিল? বেরোচ্ছে না। আজকে যা 2 মাস যা প্রোটেস্ট হলো, ইন্টার্নি ডক্টর করলো, 200 থেকে বেশি নোটিশ ডাক্তার পাশে চলে গেল, তারা কি ক্রিমিনাল ছিল? তাহলে কেন জেল খাটানো হলো? এখানে যারা এই রাজ্য সরকার তোলাবাজি, চিটিংবাজি, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, জেহাদি অ্যাক্টিভিটিস বিরুদ্ধে কথা বলবে, তারা মৃত্যুদণ্ড পাবে, না হয় রেপ হবে, না হয় জেলের ভিতরে ঢুকানো হবে। থ্যাংক ইউ।